শনিবার দিবাগত রাত। গভীর রাত, প্রায় 2:30টা বাজছে। লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে। পুচকি মেয়েটা সন্ধ্যা থেকে ঘুমিয়ে এখন উঠে জেগে থেকে জ্বালাচ্ছিল বলে সে ঘুম আসতে পারছিল না। কেবিনের দরজায় ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দেয় জয়। আসমা ছিটকে গিয়ে দূরে দাঁড়ায়। কেন এসেছে এই সময় জয়? চোখে মুখে নিদারুণ ভয় তার। জয় নিজের ঠোঁটে আঙুল চেপে ধরে, কোনোরকম আওয়াজ করবেন না, লাইট জ্বালান। মহিলা ভয় জুবুথুবু হয়ে বলে, কেন আসছেন? জয় নারকীয় দৈত্যের মতো দাঁত পিষে ধরল, লাইট জ্বালান। লতিফের ঘুম ভেঙে যায়। ভয় শীতের রাতে ঘাম ছুটেছে বেচারার শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বলল, বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই। সব নীতিতেই, তবে বিশেষত রাজনীতিতে বিশ্বাসঘাতকতা শুকনো খড়িতে দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন, কাল মাঝহারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারো জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাঝহারের হয়ে কাজ করছেন, কয়দিন পর আপনার ছোবল মাঝহারও খাবে। আজ শত্রুপক্ষের একটা উপকার করব। সবার ভালোর জন্যই মারব আমি আপনাকে, মাইন্ড কইরেন না। লতিফ কিছু বলতে চাইছিল। জয় হাত নেড়ে থামায়। ফেরাউন মৃত্যুর ফেরেশতাকে সামনে দেখে তওবা করেছিল, আল্লাহ কিন্তু ওর তওবা কবুল করেননি। মৃত্যুকে সামনে রেখে গুনাহ কবুল করলে সেই গুনাহগার ক্ষমা পায় না। আপনিও বৃথা চেষ্টা না করুন। লতিফ অবাক হয়। এই জলদগম্ভীর জয়কে সে দেখেনি। জয় চঞ্চল, বদমাশ, সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদঘুটে রসিকতা ভরা শয়তানি। অথচ এই জয় যেন বরফ শীতল পিণ্ড, যা রক্ত জমাট বাঁধিয়ে কাবু করে তোলা বিবেচনায় বিশ্বাসী। পিস্তল তাক করে ধরে জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে ঝাপটে ধরে সর্বশরীরে কাঁপছিল। জয় তা উদ্দেশ্যে জিজ্ঞেস করল, ছেড়ে দেবার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয়ের নিষেধ করা কথাটাই বলে আসমা, ছেড়ে দেন। কেন মারতেছেন? ছেড়ে দেন। জয় দাঁত চেপে ট্রিগার প্রেস করে। ক্যাচ্ছ করে একটা আওয়াজ বেরোয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশ ফুঁড়ে ঢুকে গেছে লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। জয় বাচ্চা মেয়েটার দিকে তাকায়। চোখ বুজে আছে ভয়। হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে। জয় কাছে ডাকে, বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে, হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে। কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ঝুঁটিতে হাত নেড়ে জিজ্ঞেস করে, চলো, তুমি বলো। তোমার আব্বুর ওপর গুলি চালাবো, না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব। ভেবেচিন্তে বলবে কিন্তু। গুলি চালালে কি হবে? জয় হাসল, গুলি চালানোর পর তুমি তোমার আব্বুকে হাজার ডাকলেও সে আর উত্তর দেবে না তোমার ডাকের। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতের এই পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি ট্রিগার দাবাতেই সাআ করে একটা বুলেট ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে, দারুণ লাগবে দেখতে। হু, দারুণ লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? বলতে ইচ্ছে করবে না আর।
বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছে করবে না তোমার আব্বুর। শ্বাস নিতে ইচ্ছে করবে না, হাঁটতে ইচ্ছে করবে না, তাকাতে ইচ্ছে করবে না, উঠে বসতে ইচ্ছে করবে না। চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকতে ইচ্ছে করবে। শুয়ে থাকবে। তাল মানে আমি চককে টানতে বললে সেটাও আনবে না? আমার সাথে খেলবে না আর? না। জয় কেমন করে যেন চেয়ে থাকে বাচ্চা মেয়েটার নিষ্পাপ মুখের দিকে। চোখে আগুন জ্বলছে, তবে সেই আগুনেরও এক প্রকার ভাষা আছে যেন। কপাল জড়িয়ে আছে। তালে গুলি মেলো না। জয় গম্ভীর হয়ে উঠল। মজাদার দৃশ্যটা? সেটা দেখতে চাও না? চাই তো। তুমি তোমার কপালে কলগুলি। আমি দেখি। জয় চোখ বুজে দাঁত চেপে ধরে। স্বার্থপর। বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়ে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু তুমিও দেখবে? ও আমাদের মজা দেখাবে? কি হলো, কলগুলি তোমাল কপালে। আব্বু আল আমি দেখি। জয় তির্যক দৃষ্টি মেলে চেয়ে থাকে মেয়েটার দিকে। ইস্ট কঠোর ভ্রুজোড়ার ওপরে ফেঞ্চকাট চুলের এক গোছা পড়ে আছে। জয় নজর সরায় চট করে, ভারী স্বরে বলে, চলে যান, লতিফ ভাই। শহর নয়, জেলা ছেড়ে। আশপাশের জেলায় নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউবাচ্চা নিয়ে। দেশের শেষ সীমানায় চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারব বুঝতে পারছি না। কসম দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না টার্গেট। এখন এক হাঁটায় বেরিয়ে যাব এখান থেকে। ফের ফিরে আসার ইচ্ছা জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যাবেন। আসমার দিকে চেয়ে হাসল জয়। উনাকে বোঝাবেন, আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয়। বেঁচে গিয়ে সুযোগ যখন পেয়েছি, বদলা নিয়ে নিই। মেরে ফেলতে পারত, সুযোগ পেয়ে আমিই বদলা নিয়ে নিই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা। তাই বলছি, একটু বোঝাবেন, এমন ভাবার দরকার নেই। বোকামি করে ছাড়ছি না, আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণে বুঝতে পারব, ততক্ষণে আর ছাড়ার মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতেই চাইছি না। কারণ এখন আপাতত ছাড়তে চাইছি। লতিফ ভাই, আমার মানুষ মারতে ওয়েপন লাগে না, হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরার রক্তদোষ তো। বদলা নিতে এসে আজকের উপহার পাওয়া জীবনটা হারাতে আসবেন না। আমার দেয়া উপহার কেউ যত্নে না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি। আর হয়তো দেখা হবে না কোনোদিন। ভালো থাকবেন। মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন। আল্লাহ হাফেজ। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আছে, উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার পানে। ছেলেটা এলো, কি থেকে কি করল, কিছু কথা বলল, চলে গেল। অদ্ভুত, অদ্ভুত, ভয়ানক অদ্ভুত। এম ড্যাশ। জয়ের নামে দুটো কেস ফাইল করেছে ঝন্টু সাহেব, আর অভিযোগ অগণিত। তার মাঝে জয়ের সবরকমের বদভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেবনের অভ্যাস আছে। এমনকি রাজনৈতিক দায়িত্বসমূহ ঠিকমতো পালন করে না সে। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের, কিন্তু আপাতত আসল দোষ হল, সে একজন লোককে মারাত্মক জখম করেছে। এছাড়াও বহু মিথ্যা দোষ আরোপ করে কেসকে শক্ত করার চেষ্টাও করেছেন ঝন্টু সাহেব। কিন্তু ভাবার বিষয় হল, তিনি হামজার ব্যাপারে কিছু বলেননি। হামজা মাঝহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে।
সেটা উল্লেখ করেননি। কথাগুলো জানিয়ে কবির দম ফেলল। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকল। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল, লুঙ্গি উঁচু করে বাঁধ, উষ্টা খেয়ে মরবি। কবিরের পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকে জয়, আদা মশলা মেরে একটু পানি গরম করে দে। তরু গলা ব্যথা করতেছে। হামজা কর্কশ স্বরে জিজ্ঞেস করে, লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে? শান্ত হও। সব কাজ অকারণে করি না আমি। ওকে মেরে নিজের বিপদ বাড়ানোর ইচ্ছেটা খুব বেশি ছিল না আমার। চারদিক চিন্তা করলে দেখবে আমার তোমার পিঠ দেয়ালের খুব কাছে। থেকে যেতে অল্প একটু বাকি আছে। পলাশ এতসবের পরেও চুপ আছে, তার কিছু কারণ আছে। মাঝার আর ঝন্টু আব্বা চুপ আছে পলাশের নিষেধে। কিন্তু কতদিন? ইলেকশন যেভাবে করেছ, আমি পলাশের সাথে যা করেছি, মাঝার মরতে মরতে বেঁচে গেছে, ভার্সিটিতে হলের সিট নিয়ে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, সেদিকে নজর দেবার সময় পাচ্ছি না। এতগুলো আমি তুমি সহ পুরো পার্টি মিলে পিছন পেতে দিয়েও নিতে পারব না। নতুন বাসের আমদানি করার কি খুব দরকার? লতিফ মাঝারের একমাত্র উইটনেস। তার লাশ পেলে তখন আর সন্দেহ না, বরং প্রশাসন নিশ্চিত হয়ে যাবে যে মাঝারের অভিযোগ সত্যি। আর লতিফকে যদি খুঁজে না পাওয়া যায়, তখন সাসপেকশনের তীর আমি তুমি সহ মাঝার আর ওর বাপের ওপরও ঝুলে থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে দুটো মহিলা এসেছে। হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে এসেছে বোধহয়। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। তেলের ওপর মশলা ছেড়ে মুখে ওড়না চেপে দাঁড়িয়ে ছিল রিমি। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যাস নেই এই বাড়ির পুরুষদের। তরু হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকে পানির পাত্র চুলোয় বসিয়ে মশলার কৌটো খুলল। দুটো লবঙ্গ, এলাচি, 2 টুকরো আদা, 1 চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবছিল। তখনই বিদ্রুপ করে উঠল রিমি, লজ্জা করা উচিত তোমার। জয়ের মতো একটা শয়তান লোকের চাকরানি খেতে এত সুখ পাও তুমি? আসলে লজ্জা হওয়া উচিত তোমার। হাসল রিমি। তরু অসীম ধৈর্যের সাথে হাসি মুখে মেনে নিল, এভাবে বলছ কেন ভাবি? আগে তো কখনো বলনি। আগে ভাবতাম, দেরিতেই হোক, তবে জয় তোমাকে এড়াতে পারবে না। অথচ মনেই ছিল না, এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তরু ভ্রু জোড়াল, আগে যা ভাবতে, এখন ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল, বুঝলাম। খেলার বাজি পাল্টাবে এবার। মানে তুমি জানো? জানার কথাও নয় বটে। জানলে তো আর এভাবে ফরমাইশ খাটতে দৌড়ে আসতে না। সত্যি বলতে তোমার জন্য কষ্ট হচ্ছে আমার। তরু সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমি নিজেই রসিকতা করে বলল, তোমার আশিক জয় আমির বিবাহ করিয়া সারিয়াছেন, তরুনিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না, তরু। বরাবর জয়ের ওপর তোমার পাগলামিতে আমার তোমার উপর শুধুই মায়া হয়েছে। আমি জানতাম, শীতের মৌসুমের গাছের পাতার মতো ঝরে পড়তেই হবে তোমাকে একদিন। সেদিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি, তোমার হামজা ভাইকে আমিও ভালোবেসেছিলাম, তরু। তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খানখান করে ফেলেছে। ক্ষমতালোভী, নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু, কাকা, মাঝার ভাইয়া, অবশেষে এই লোকটাকে। আমি সব বুঝি, জানো। তবুও এদের মায়া কাটাতে পারি না।
তরু এই জগৎ ত্যাগ করেছে যেন। সে চমকে গেছে কিনা বোঝা গেল না, তবে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয় আমির মিথ্যা বলে না। সে সেদিন বলল তরুকে খুন করে এসেছে। জিজ্ঞেস করলে বিয়ের কথাও স্বীকারও করত। জয় যে কোনো ধরনের জঘন্য সত্যকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে। কিন্তু তরুই আমলে না নিয়ে আর পাল্টা প্রশ্ন করেনি জয়কে, খুনটা কি প্রকারে করে এসেছে জয়? জয়ের ডাক শোনা গেল, তরু মরে গেছিস? গরম পানি দিয়ে যা হে, গলা আটকে আছে একদম। বের হব আমি, তাড়াতাড়ি আয় বাল। শার্টটাও আয়রন করে রাখিসনি, কার বালডা পরে বের হব আমি? তরুকে তবুও চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি, এ বাড়ির কোনো বেটা ছেলেই মানুষ না, সবগুলো এক একটা রক্তখেকো জানোয়ার। প্রমাণ না পাওয়া অবধি বিশ্বাস না করলেও চলবে। এ কথা খুব তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো, এই জন্য। রবিবার সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসে বসে আছে। অন্তু বইখাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে, বেশ্যার মাথায় ওড়নার পর্দা। হাস্যকরই তো। মুস্তাকিন মাথা নত করে বসে আছে। মেঘ জমেছে মুখে। কেমন আছেন মুস্তাকিন সাহেব? অন্তুর আওয়াজে নিরস মুখে তাকায় মুস্তাকিন, ঢাকা ছিলাম। কিছুই জানতাম না। কি থেকে কি হয়ে গেছে এই কদিনের ব্যবধানে? অন্তু হাসার চেষ্টা করল, কোনো একদিনের ব্যবধানে দেখবেন এই পৃথিবীতে কেয়ামত ঘনিয়ে এসেছে। যা ঘটবে তার আভাস খুব কমই পাওয়া যায় মুস্তাকিন সাহেব। কি ব্যাপার, তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না। কেন? বুঝতে পারছি না। আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না, এই সবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কি থেকে কি হয়েছে? মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসল, সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন? সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই বদলাতো না। কিছুই করার ছিল না ওখানে। রটনা রটে যাওয়া আর বাঁধ ফুঁড়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই। সেই পানিকে ফেরানো যায় না, রটনা মুছে ফেলা যায় না। সমাজের চোখে পড়ে যাওয়ার পর আপনি আর রেহাই পাবেন না। গোপনে যা খুশি করুন, সমাজের বিচারে সেসব জায়েজ। কিন্তু তা সমাজের চোখে পড়লেই আপনি খতম। চোখে পড়া বিষয়টা সত্য হোক অথবা ধোঁকা, চোখে পড়েছে মানে ওটাই গ্যারান্টেড। আপনি ফুটবল হলে সমাজ আপনার বিচার খুব কর্তব্যপরায়ণতার সাথে করবে, তবে শর্ত হল আপনাকে ফুটবল হতে হবে। আপনি ক্ষমতাশালী হয়ে অপরাধ করলে তাতে বরং বাহবা পাবেন। শাস্তি পাওয়ার উপায় নেই। আর এই নির্বোধ ছোটলোক সমাজকে পায়ে পিষতে পারলেই কেবল আপনি সিকান্দার। এখানে আপনার অপরাধ হল, পাপ করবেন ভালো কথা, কিন্তু তা লুকোনোর দক্ষতা নেই কেন আপনার? এই অপরাধটা সমাজ কোনোদিন ক্ষমা করে না। অপরাধ করতে হলে হয় তা লুকোনোর দক্ষতা থাকতে হবে, অথবা ক্ষমতাসীন হতে হবে। দেখবেন, যারা সমাজের পিঠপিছে সমাজের রক্ত শুষে জীবনধারণ করছে, সমাজ তাদেরকে 6 ওয়াক্ত নিয়মমাফিক সেজদা করছে। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে। সুবিন্যস্ত আলাপকারিণী এই মেয়েটা যেন কোনো ভুল করতেই পারে না, যাই করুক তার পেছনে যুক্তি আছে, এমন একটা ভাবনা খেলে যায় মাথায়। নিজেকে সামলে চোখ ফেরালো মুস্তাকিন, কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোকে কি বলল, তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথায় আসে না। অন্তু হেসে ফেলল, সেই হাসিতে কিসের যেন বিক্ষিপ্ত দীর্ঘশ্বাস ছুটে বেরোয়। খুব আসে যায়, মুস্তাকিন সাহেব।
আত্মসম্মান অবধি ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন সম্মানের ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেটা কেবল সম্মান। ভয় সালাম ঠুকাটা সম্মান নয়, সামনে চুপ থেকে পেছনে বদনাম করাটা সম্মান নয়। আর না সম্মান আত্মবিশ্বাসে থাকে। আপনি নিজে যাই জানুন, লোকে যা জানবে তা অনুযায়ী আপনার সামাজিক অবস্থান। আজ যদি আমি বোরকা হিজাব পরে রাস্তায় বের হই, লোকে থুতু ফেলে বলবে, ঘরে পুরুষ ঢোকানো মহিলা বোরকা পরেছে। থু করে থুতু ছুঁড়ে মারবে পেছনে এক খাবলা। এখানে বোরকার পরার মাধ্যমে আমিই বরং বোরকাকে অসম্মানিত করে তুলব, যা গায়ে জড়িয়ে জীবনের 22টা বছর নিজেকে সম্মানিতা ভেবে এসেছি। সম্মান নিজের বিশ্বাসে নয় মুস্তাকিন সাহেব, সম্মান বরং লোকের দৃষ্টিভঙ্গিতে থাকে। লোকে আপনাকে যে দৃষ্টিতে দেখবে ওটাই অবস্থান। এজন্যই বলা হয়েছে, সংসারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মুস্তাকিন তাকাচ্ছিল না অন্তর দিকে। সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসেছিল। হাতের ঘড়িটা জ্বলজ্বল করে জ্বলছে। আজ অবধি মুস্তাকিনকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু। প্রতিবার এমন ফরমাল গেটআপে দেখা গেছে। মুস্তাকিন জিজ্ঞেস করল, পরীক্ষা চলছে না আপনাদের? আজ নেই, আজ শেষ হবে। দুপুর 2টোয় পরীক্ষা আছে। একটু থেমে জিজ্ঞেস করল, আপনার তদন্ত কতদূর? কোনটা নিয়ে আগাচ্ছেন? নতুন কিছু হাতে এসেছে। নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর। তাকাচ্ছে না অন্তু দিকে। নিজের বাঁ হাতের তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে। অন্তু কপাল জোড়াল, নতুন কিছু? পুরনোগুলো আনসলভড রেখে নতুন কেন? পুরনো কোনোটার কথা বলছেন? অন্তু অল্প উত্তেজিত হয়ে উঠল। আখির রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি, ওর মেজ ভাই শোভানের খুনের রহস্য, বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমা খালারা থাকতেন, কিন্তু এখন তারাও নিখোঁজ। চাঁদনি ভাবি, সালমা খালা গেছেই বা কোথায়, হুট করে হারিয়ে গেছে, সেখানেই বড় ছেলের লাশ পাওয়া গেল। এত কিছু রেখে নতুন? মুস্তাকিন শান্তভাবে মাথা নাড়ল, সব মাথায় আছে। তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগোনো যায়। আখির কেসটা বন্ধ হয়েছে ফরেনসিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই। কারণ সেখানে একটা সাসপেক্টেরও বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। শোভানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা। আর সেদিন সোহেল মরল, ওটারও কোনো সূত্র নেই, শুধু ওই রক্তপুঁজ আর মেলাটোনিন হরমোন স্যাম্পল ছাড়া। অন্তু ভ্রু জোড়াল। মেলাটোনিন হরমোন? সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল, ওটা আসলে হরমোন। সেটাই বা ওখানে কি করছিল? অন্তুর মাথায় বিস্তর ভাবনারা আন্দোলন শুরু করল। হাজার রকমের ক্লু নিজে বর্ণনা করে মুস্তাকিন বলছে ক্লু নেই। ওই বাড়ির মালিককে ধরা যায়, জয়েদের ক্লাবের ছেলেদের ধরা যায়, স্বয়ং জয়হামজাকেও ধরা যায়, রক্তপুঁজ এনালাইসিস করে বহুদূর এগোনো যায়। এমন কোনো বিশেষ জটিল কেস নয় যেগুলো অমীমাংসিত থাকার মতো। অন্তু সব বাদ দিয়ে জিজ্ঞেস করল, শোভানের কেস ক্লিয়ার? চাঁদনি মেয়েটা খুব অদ্ভুত। একদিনই তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম, কিছুক্ষণের মাঝে সে একটা অদ্ভুত ধরনের ক্ষেত্র তৈরি করেছিল নিজের চারপাশে। খুব মনে পড়ে ওর কথা, কিন্তু আর খুঁজেই পেলাম না। সকলে কোথায় গেছে, কি হচ্ছে এসব? চাঁদনি বলতে গিয়েও একটা রহস্য তৈরি করেছিল শোভানের মৃত্যুর ব্যাপারটায়। আমি যা জানি তা কতটুকু সত্যি সেটাও বুঝতে পারছি না। ভার্সিটির এক মেয়ে বলেছিল শোভানের মৃত্যুর ব্যাপারে, সেটা ঝাপসা। আপনারা নাকি আখির লাশ পাঠিয়েছিলেন, আপনাদের তো জানার কথা,
চাঁদনিরা কোথায় আছে? কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না? পারলে দেব আপনাকে, কিন্তু আপনার এসব জেনে কি হবে? কি প্রয়োজন? হাসল মুস্তাকিন। প্রয়োজন আছে, খুব প্রয়োজন। উদাস হয়ে পড়ল অন্তু। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনো বছর কয়েক বাকি, এখনই এত খাটবেন না, এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বিতৃষ্ণা ধরে যাবে নিজের পেশার প্রতি। হাসার চেষ্টা করল মুস্তাকিন। কিছুক্ষণ নির্বিকার থেকে চোখে হাসল অন্তু, পরে জিজ্ঞেস করল, শোভানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা। পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে বলল, যদি বলি সোহানকে জয় আমির মেরেছে, বিশ্বাস করবেন? অন্তু ভ্রু কুচকাল সামান্য, অসম্ভব কিছু নয়। হতেই পারে। তাই অবিশ্বাস করারও শক্ত কারণ নেই। কেন মেরেছে জয় আমির সোহানকে? রাজনৈতিক মামলা। সোহান মাঝহারের পার্টির লোক ছিল। তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজাকে বিয়ে করেছে। হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর, জয় ছাত্রনেতা হয়ে উঠেছে, হামজা পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে। কিন্তু এতে ঝন্টু, মাঝহার বা হামজার শ্বশুর কোনোরকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার ওপর। একটা ভাঙন। এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝহারের সাথে, যা এখনও চলছেই। সেই জের ধরেই জয় সোহানকে অমানুষিক মার মেরেছিল। এরপর ছেলেটার ক্যান্সার হল, আর ওর চিকিৎসার জন্যই সালমা খালা জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না। কিছু কথা নতুন অবশ্য, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগল না। কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কাধাক্কি করছিল ভেতরে, সাবধান না হয়ে একটাকে হারিয়েছি। চাঁদনির সব কথাই ভারী, তবে এটা যেন মেয়েটা খুব উদাসীনতা আর রহস্য ভরে বলেছিল। মুস্তাকিনের বর্ণনা সাদৃশ্য আনতে পারল না তার সাথে। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। সেই চাঁদনি আছে কোথায় কে জানে? ওর সাথে দেখা করার জন্য এক প্রকার ছটফটে তিগিদ অনুভব করছিল অন্তু। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায়, আপনার মা বাবা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাকে দেখেছি খুব কম, তেমন দেখা হয়নি, আর উনাদের ব্যাপারে কিছু জানি না। আম্মা দিনাজপুরেই, তবে পাশের গ্রামে থাকেন। বাবা ঢাকায়। আচ্ছা, উনারা একসাথে থাকেন না। আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না। পরে বলবো কোনোদিন। একটু অপ্রস্তুত এবং আনমনা দেখালো মুস্তাকিন মহানকে। প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইল বোধহয়। নিঃসন্দেহ এক চমৎকার সুপুরুষ। সরু নাকের নিচে গোফের সাথে লাগোয়া সিগারেটে পোড়া ঠোঁটদুটো যেকোনো নারীর কাছে আকর্ষিক লাগার মতো। অন্তুকে সেভাবে আকর্ষণ না করলেও মন্তব্যে নামাল যে মুস্তাকিন মহান এক সুন্দর পুরুষ। এই যাবৎ পুরুষটির ব্যক্তিত্বও সুন্দর। দুজনের নীরবতার মাঝেই এক উগ্র করাঘাত পড়ল দরজায়। অন্তু নিজের অজান্তেই আতকে ওঠে। মস্তিষ্কের স্মৃতিতে দরজার এই উগ্র করাঘাত এক অভিশপ্ত দিনের পূর্বসময় হিসেবে সংরক্ষিত হয়ে গেছে। দরজায় শব্দ হলেই শঙ্কিত হয়ে ওঠে মনটা। দরজা খুলতেই আজও এক অপ্রিয় বাস্তবতা চোখের সামনে পড়ল। জয় দাঁড়িয়ে আছে। মুখে সেই প্যাচপ্যাচে বাজে হাসি, যা জয়ের ঠোঁটে মানানসই খুব। সানগ্লাসটা শার্টের নিচ প্রান্তে মুছে মুঠো করে ধরে, তবে তাকালো চোখ তুলে অন্তুর দিকে। তবুও যতক্ষণ মাথা নিচু করে ছিল, বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে ধূর্ত চোখ দুটোও হাসছে। জয়ের এই হাসির অঙ্গভঙ্গির সাথে মিল পাওয়া পলাশের হাসির সাথে।
তবে পলাশের চোখ জ্বলজ্বলে, বিড়াল চোখা। হাসি বিস্তর করে ভ্রু নাচালো জয়। হোয়াটসঅ্যাপ, ঘরোয়ালি। কথা শেষ হতেই বাতির সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিভল ভেতরের ঘরে চোখ পোড়ায়। মুস্তাকিন মেঝের দিকে ঝুঁকে বসে আছে সোফার ওপর। জয় তির্যক চোখে তাকিয়ে মুখটা খুব কাছে নিয়ে গেল অন্তর, অল্প ফিসফিসিয়ে বলল, আমার অনুমতি এবং ইচ্ছা ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে, এটা কি ঠিক? নোপ। দিস ইজ নট ফেয়ার, ঘরোয়ালি। খুব রাগ হচ্ছে ব্যাপারটাতে। অন্তু হেসে জয়কে ভেতরে আসতে ইশারা করে বলল, আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি খুব দুঃখিত, জয় আমির। কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোই যে আমার বৈশিষ্ট্য, তা তো জানেন আপনি। তার চেয়েও বড় কথা, আপনার রাগের পরোয়া করার জন্য জন্ম হয়নি আমার। অন্তুর শীতল রক্ত ঝালানো অভিব্যক্তি জয়ের ভেতরের রক্ত টগবগিয়ে ফুটিয়ে তুলল। মুখটা শক্ত হয়ে এল। অন্তু হাসছে, অতিপ্রাকৃত হাসির মতো মুচকি হাসি। জয় দাঁত চেপে ধরে চোখ বুজে বকে উঠল, শালি। জয় ঘরে ঢুকতে ঢুকতে কপালে হাত ইশারা করে সালাম দিল মুস্তাকিনকে। মুচকি হাসল মুস্তাকিন, বসুন। হালচাল ভালো? খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার, সেটা আমার নেই। খারাপ থাকে ভালো মানুষেরা। আমি খারাপ মানুষ। অন্তু এসে বসছিল পুনরায়। জয় বাধা দিল, উহহহু। ভেতরে যাও, আরমিন। দ্রুত তৈরি হয়ে এসো। তোমার এক্সাম আছে। ভদ্রলোকের মতো বলল জয়। অন্তু নিষেধ শুনেই বরং বসে পড়ল, দুটো এক্সাম। 11টা বাজছে। জয় নিজেকে সামলায়, আজ পরীক্ষা পিছিয়েছে। 12টায় পরীক্ষা। অন্তু ভ্রু কুচকায়। জয় বলল, আজ শেষ পরীক্ষা। ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি এভাবেই সবার বাড়ি বাড়ি গিয়ে এটা জানিয়ে আসছেন? তুমি অনুমতি দিলে তাই হবে। ভার্সিটির সব ছাত্রীগুলোকে বিয়ে করব, এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসব। একটু জামাই আদরও পাওয়া হবে। অনুমতি আছে। করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয় আর পারছিল না ভদ্রতা বজায় রাখতে। তবুও মুস্তাকিনের সামনে অন্তর সাথে নিজের আচরণে ফিরতে চাইছিল না। মুস্তাকিনকে বলল, তো মুস্তাকিন সাহেব, কি কাজে এসেছিলেন, সেসব যাক। আমার মনে হয় আপনার কাজ শেষ। এখন আসতে পারেন। ওর পরীক্ষা আছে, বের হতে হবে ওকে। ফর্মালিটির চোটে উঠে যেতে পারছে না। ভদ্রলোকের মেয়ে তো। আপনি গেলে তবেই উঠে তৈরি হতো যেতে পারবে। অন্তু আর নির্লিপ্ততা থাকতে পারল না। হা হয়ে গেল ওর মুখটা। একটা মানুষ কতটা নিচু মনের এবং জঘন্য ঠোঁটকাটা হলে কাউকে এভাবে বলতে পারে? অথচ দেখা গেল, মুস্তাকিন স্বাভাবিক। ওভাবেই বের হয়ে যায়। জয় একাই বসে রইল। কেউ এলো না সেই ঘরে ওকে আপ্যায়ন করতে। কেউ উকি দিয়েও দেখল না। অন্তু তৈরি হয়ে এসে দাঁড়ালে জয় কপাল কুচকায়, বোরকা কই তোমার? বাদ দিয়েছি বোরকা পরা। চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরকা পরে এসো। বসছি আমি। পড়লে পরে আসতাম। পরব না। চলুন। হঠাৎই জয় ক্ষেপা হয়ে ওঠে, আমি উঠলে এমন একটা থাপ্পড় মারব, কান দিয়ে গলগল করে রক্ত বের হয়ে যাবে। বোরকা না পরে কি প্রমাণ করতে চাচ্ছ? আমি তোমার সাথে খুব অন্যায় করেছি? আমাকে অনুশোচনায় ফেলতে চাচ্ছ, যে আজ একটা পর্দাশালী মেয়ে আমার জন্য ল্যাংটা হয়ে বাইরে বের হচ্ছে? আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয়নি। আর তা করানোর চেষ্টা করলে মেরে পুঁতে রেখে যাব।
আমার সামনে দুঃসাহস দেখিয়ে কম ভোগান্তি পোহাওনি। সাহস পছন্দ আমার, তবে তা আমার সামনে নয়। যেভাবে চলতে আগে সেভাবেই চলবে, কোনোরকম হেরফের যেন না হয়। বোরকা পরে এসো, আমি বসছি। অন্তু কাছে এগিয়ে এলো, অল্প হেসে ধীর আওয়াজে বলল, যা করার করে ফেলুন তাড়াতাড়ি। দেরি হয়ে যাচ্ছে পরীক্ষার। আপনি কিছু না করে যতক্ষণ মুখে শাসন করার চেষ্টা করবেন, ততক্ষণে আমার পরীক্ষার দেরি হয়ে যাবে। আমি এখানেই আছি এবং দুঃসাহসও দেখাচ্ছি। করে ফেলুন যা করবেন। জয় খ্যাপা জন্তুর মতো উঠে দাঁড়িয়ে অন্তুর গলাটা চেপে ধরল। অন্তুর দম আটকে আসে, তবুও মুখে কোনোরকম ভয় নেই। জ্বলন্ত চোখে চেয়ে থাকে জয়ের দিকে। জয় আরও শক্ত করে কণ্ঠনালীর ওপর চাপ দিয়ে দাঁত নিষ্পেষণ করে, তোর ভয় লাগে না আমাকে, না? কোনো একদিন একদম শ্বাস আটকে মেরে ফেলব, শালির মেয়ে। আমাকে কি বালব্যাটা মনে হয় তোর? আমি আমার মুখের ওপর কথা বলা সহ্য করা ভুলে গেছি বহু বছর। কেউ কথা কয় না, সেই সাহস রাখিনি কারো ভেতরে। তুই বলিস, একমাত্র তুই। কেন? তোরে কি বেশি প্রশ্রয় দেই আমি? নয়তো ভয় লাগে না কে তোর আমাকে? অন্তু ঠোঁটে হাসি রেখে কষ্ট করে থেমে থেমে কোনোমতো বলল, গলাটা ছাড়ুন, নয়তো জবাব দেব কিভাবে? জয়ের কপালে ভাঁজ পড়ে সূক্ষ্ম, সে যেন কিঞ্চিত হতবাক। হাতটা সামান্য শিথিল করল, ছেড়ে দিল না। অন্তু জয়ের হাতের ওপর হাত রাখে, হাতটা ছাড়ানোর জন্য আলতো চাপ দেয় জয়ের হাতে। হাতটা ছেড়ে দিল জয়। অন্তু বেশ কয়েকবার কাশল, গলাটা ম্যাসাজ করল। নিঃশ্বাস আটকে ধরেছিল, আর কিছুক্ষণ ধরলে অজ্ঞান হয়ে যেত হয়তো অন্তু। জোরে জোরে কতগুলো শ্বাস ফেলল। শান্ত হয়ে জয়ের শার্টের কলারে হাত রেখে তা নিয়ে খেলতে খেলতে বলল, জয় আমির। লোকে ভয় ততক্ষণ পায়, যতক্ষণ তার কাছে হারানোর মতো বিন্দু পরিমাণ কিছু থাকে, বা তা হারিয়ে যাবার শঙ্কা থাকে। আমার কাছে নেই, সেরকম কিছুই নেই। পলাশ যা করেছিল, তা তার ছাদে সীমাবদ্ধ ছিল। আপনি বাঁচিয়ে এনেছিলেন, আমি কৃতজ্ঞও ছিলাম আপনার ওপর। কিন্তু পরে দেখলাম, আপনি বাঁচিয়ে এনেছেন আমায় নিজে বলি দেয়ার জন্য। থুতুর বদলা নিতে এত নিখুঁত আয়োজন না করলেও তো চলত। থুতু পাওয়ার যোগ্য আপনি, তা তো নিজেও জানেন। ছোট্ট শ্বাস ফেলল অন্তু, আমি একটা মেয়ে, নারীর অমূল্য সম্পদ সম্ভ্রমটুকু খুব আয়োজন করে হারিয়েছি। জানেন, আমি আমার আব্বুকেও হারিয়ে ফেলেছি, যাকে কেন্দ্র করে বেঁচেছিলাম। কেমন করুণ করে হাসল অন্তু, আব্বুকে দেখিনি আজ কতগুলো দিন হয়ে গেল। মানসিকভাবে বাঁচিয়ে রাখেননি আমায়, খুব খারাপভাবে মেরে ফেলেছেন, পাগলি বানিয়ে ছেড়েছেন। কি আছে আমার কাছে? ওহ, শ্বাস চলছে এখনো, সেটাও বন্ধ করে দেবেন? মানুষ রুহের মৃত্যুকে ততদিন ভয় পায়, যতদিন সে মানসিকভাবে বেঁচে থাকে। আমি মর গেছি, তাই মৃত্যুর ভয়টুকুও নেই। আপনি জানেনও না আমি কতটা শক্তিশালী আজ। তাই বৃথা চেষ্টা করবেন না আমাকে ভয় দেখানোর। জায়াসা বা ভয় পাওয়ার মতো কোনো সিস্টেম আর অবশিষ্ট নেই ভেতরে। তাই আমাকে ভয় দেখানোর বৃথা চেষ্টা করে শ্রম ক্ষয় করবেন না। দেরি হয়ে যাচ্ছে আমার, তাড়াতাড়ি চলুন। সাদা রঙা একটা সেলোয়ার কামিজ পরনে, সাদা ধবধবে একটা ওড়না মাথায় জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে যায়। জয় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসে অন্তুর পেছনে। একটা কার নিয়ে দাঁড়িয়ে ছিল রাহাত বাইরে। অন্তু তা পার করে কিছুদূর চলে গেছে। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়াল, পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, পার করে চলে এসেছ। ভুল করে আসিনি। চলুন তাড়াতাড়ি। গাড়িতে গিয়ে বসো। হেঁটেই যাব আমরা।
জয় চোখ বুজে শ্বাস টানল, মুখ শক্ত করে বলল, পথে ঘাটে সিন ক্রিয়েট করো না। অন্তু দাঁড়াল জয়ের মুখোমুখি। আপনি আমার কথা মেনে নিন, তাতেই আর সিন ক্রিয়েট হবে না। আচ্ছা, ওয়েট। আপনার সাথে নষ্টামি করে ধরা পড়লাম লোকের সামনে, সেই নষ্টামির পাপ মুছতে বিয়ে করলাম আপনাকে সবার সামনে। বাপ মরল, সবার সামনে শুনলাম, মাইডারে নোংরামি করাইয়া আবার মরেও গেল এত জলদি। আপনি আমার সেই লোকসম্মুখের বলাৎকার স্বামী। তার সাথে ভার্সিটিতে কেন যাব গাড়িতে উঠে লোকের চোখ বাঁচিয়ে? তা তো হবে না। ওদের সামনে দিয়ে যাব। লোকে দেখুক, তারা আমায় যে শাস্তি দিয়েছে, তা মোটেই শাস্তি ছিল না। আমি আর আপনি কত সুখে আছি দুজন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরতে বের হই রাস্তায়। চলুন তো তাড়াতাড়ি, দেরি হচ্ছে আমার। জয় নির্বিকার চোখে চেয়ে থাকে অন্তর দিকে। শেষ পর্যন্ত চলতে হয় ওকে অন্তুর সাথে। যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিল, লোকে কেউ কেউ নিজেদের পায়ে কাছে থুতু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টামি করা স্বামী নিয়া দেখো কেমনে ধ্যাং ধ্যাং কইরা রাস্তায় বের হইছে, আর এই জয় ছেড়াডা এত শয়তান খাটাস ছেড়া। বিভিন্ন ধরনের কথা আসছিল। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কেও। জয়ের হাত পায়ে শিরশির করছিল। বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়ে আবার সামলে নিল নিজেকে। মোড়ের ওপর দাঁড়িয়ে অন্তু একটা অটোরিকশা ডাকল। সে ভার্সিটির কথা বললেও জয় রিস্কাওয়ালাকে বলল, থানার দিকে গাড়ি ঘোরান মামা। অন্তু তাকাতেই জয় না তাকিয়েই বলল, তোমার পরীক্ষা দুপুর 2টোয়। M- রবিবার রাত 11টা। তরু দাঁড়িয়ে ছিল বারান্দার গ্রিল ধরে। কিছু তুলি ঘরের ভেতরে কোয়েলকে ঘুম পাড়াচ্ছিল। জয় সুরেলা গলা ভেসে আসছিল, তুমি মা হারা ছেলে জাহানারা ইমামের, 71-এর দিনগুলি, তুমি নকশি কাঁথার মাঠের জসিমুদ্দিনের মুঠো মুঠো মাটির ধুলি। তুলি গম্ভীর মুখে তাকাল, গান যখন ভুলভাল নিজের মনের মতো গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস না? জয় আরো জোরে চেঁচাল, তুলি, ও তুলি, ও তুলি 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 রে, দোলনায় উঠে আমি দুলি, গাছের ওই ডাল ধরে ঝুলি। তুলি রেগে উঠল, চিৎকার করলে লাথি মারব একটা, বের হ আমার ঘর থেকে। বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় শুনলি না। সে বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়াল। মেয়েটা দ্রুত নিজেকে সামলে বলে, কিছু লাগবে আপনার? ডাকলেই হতো আমাকে। কেন? তুই কি ঝি আমার? কাজ ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না তোর কাছে আসার? কথাগুলো চেপে গেল জয়। যেন তরুর বিষণ্ণতা তার চোখেই পড়ছে না। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল, তোকে এমন একটা বিয়ে দেব, তুই আমায় ভেবে গান গাইবি। চলে গেছ তাতে কি, নতুন একটা পেয়েছি, সরকারি চাকরিজীবী। জয়ের রসিকতায় তরু কেমন সজল চোখে চেয়ে থাকে। পোলের আলো এসে অন্ধকার দূর করেছে বারান্দার। তরুর চোখ দুটো জ্বলজ্বল করছিল। জয় ঠোঁটে রসিক হাসি রেখে ভ্রু কুচকাল, চোখের মায় বাঁধার চেষ্টা। শিট, শিট ম্যান। বাধা পড়ার সিস্টেম নাই ভেতরে। এরপর বাচ্চাদের মতো করে আহ্লাদ করার নাটক করে বলল, আমি পাখি ঘর বুঝি না। ধীরে ধীরে রসিকতার হাসিটা আন্তরিক হয় জয়ের। ঠোঁটের প্রসারের সাথে সাথে গা দুলে উঠল। তরু হাসল, তবুও ঘর বাঁধলেন, না বুঝেই বাঁধলেন। ঘর বাঁধিনি। এক জংলি বিলাইকে খাঁচায় পুড়েছি, সেটাও পরিকল্পনাহীনভাবে। তুই দেখিস নাই ওই শালিরে, শালি একদম ফায়ার, দেমাগ দেখলেই ভয় লাগে। আজ দেমাগই না হয়ে হেরে গেলাম। জিতে গেলি, কারণ আমায় পাসনি। খুব সুন্দরী সে। মানুষ হিসেবে তোর মতো সুন্দর না।
শালীর তেজ খুব বেশি। স্মিত হাসে জয়। আর রূপ সুন্দর আছে। আচ্ছা, এত সাফাই গাইতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছি, আজকাল চেয়ে কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা তা। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল, আঁচল কিছুই পাইনি। নিজের ঠিকানা পাইনি, হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদা চা খেতে ইচ্ছে করছে। আমার জন্য বানাতে যাচ্ছি, আপনার জন্য বানাবো? তরু চলে যায় জয়ের সামনে থেকে। তাকাচ্ছিল না জয়ের দিকে আর। জয় দাঁড়িয়ে থাকে ওভাবেই। তুলি বসে আছে চুপচাপ পেছনে বেতের মোড়ায়। জয় নিজের হাতের বাহুতে খামছে ধরে চোখ বন্ধ করে। আজকাল তার মনে হয় সে পাপ করে। আগে মনে হয়নি। আগে যাই করেছে, মনে হয়েছে এগুলো পাপ না, এগুলো ওর ক্ষমতা, ক্ষমতা আছে, করবেই, এসব ওর স্বাধীনতা। কিন্তু তরুর প্রতি যে স্নেহ এবং মাটা কাজ করে, সেটা মেয়েটার ভাঙ্গনে খুব জ্বালাতন করছে। পরক্ষণেই মনে পড়ে, অনুশোচনা হতেই পারে। পাপ বেশি হলে অনুশোচনা হয় মাঝে মধ্যেই, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো উচিত নয়। পাপ জয়ের দেহের রক্তকণিকায় মিশে আছে। চারিত্রিক বৈশিষ্ট্যে সোপান হয়ে আছে। তা ছেড়ে দিলে চলবে? চলবে, যতদিন না নিঃশ্বাস থামে। জয় চলে আসে বারান্দা থেকে। তুলি বসে থাকে চুপচাপ। অন্ধকারচ্ছন্ন বারান্দার কোনায় বসে থাকে। আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো উদাস। জয়ের সাথে কথা বললে ভালো লাগে। জয় ছাড়া আর কারো সাথে সংলাপ বাড়ে না ওর। কিন্তু জয়ের ঠ্যাস মারা, কপট কটূক্তিতে তুলির ভেতরে শান্তি কাজ করে। ওই পাগল জয় ঠ্যাস মারতে মারতে কখন যেন কিভাবে সমস্যাটা শুনে নেয়, এরপর ধমকে উঠে আরেকটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত, ওকে থামিয়ে নিজের বিষাদ চাপাতে ইচ্ছে করল না তুলির। রাত 1:30। দাবার বোর্ড নিয়ে বসেছে জয়। একদৃষ্টে চেয়ে আছে বোর্ডের দিকে। এলোমেলোভাবে ইচ্ছেমতো এক একটা ঘুঁটিকে আরেকটা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। হামজা এসে বসে পাশে। জয় না তাকিয়ে বলে, বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে? মতলব তো ভালো ঠেকে না। হামজা কষে একটা ঘুষি মারল বাহুতে। বোর্ডটা ঘুরিয়ে নিল নিজের দিকে। ঘুঁটি সাজাতে সাজাতে হঠাৎই স্বর বদলে বলল, সব সয়, বদনামি ছাড়া। সেটাই কানে আসছে তোর বদৌলতে। তোকে কি করা যায় তুই বল। কোথায় শুনলে বদনামি? ভারী হয়ে ওঠে জয়ের কণ্ঠ। আর্মিন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 10 গ্রামে। জয় ভ্রু কুচকায়। আজ যে সে তা নিজে প্রত্যক্ষ করেছে, সেটা চেপে গিয়ে বলে, কোনো খানকির চেংড়া কি বলে বেড়াচ্ছে? ওই বাড়িতে আছে, লোকে কথা শোনাচ্ছে। এই বাড়ি আসলে তো আর কোনো শুয়োরের বাচ্চার সাহস হবে না কথা শোনানোর। সামনের শুক্রবার তুলে আনতেছি, এরপর দেখব কোনো সম্বন্ধীর পোলার পেছনে চুলকায়। শিওর? হ। আমি দেখবার চাই, কোনো বায়ঞ্চদের জয় আমিরের ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট এইটা দেখার জন্য হলেও তুলে আনব। ওই বাড়ি, চেংড়ি শালি পড়ে আছে, কথা তো শুনবেই। এইটা তো আমার দোষ না। কিন্তু সমস্যা হলো, লোকজন খুব উড়াউড়ি করতেছে। আচ্ছা, আমি কি মরে গেছি? এরা আমায় আজকাল পাত্তা দিচ্ছে না। যা তা করে বেড়াচ্ছে। আর আমিও সহ্য করে যাচ্ছি। ঠিক করতেছি? শাহ, লোক দামই দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকল।
রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল, তোমার ভাইচাচারা হাত পা ধুয়ে আমার পিছনে লেগেছে। শ্বশুরবাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতেই যদি দিন যায়, আর সব পার্টি সামলাব কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তোড়াক করে উঠে বসে হামজা, রিমির হাত থেকে ইস্ত্রি কেড়ে নিয়ে কপাল টান করে, পাঞ্জাবি পরাবে? এত বেখেয়ালি হয়েছ কবে? মার্জিয়াকে ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাস্তার মোড়ে রিকশা নামিয়ে দেবার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনেই বলল, বোরকা ছাড়া তোমাকে দেখতে একটু ভাল লাগে না অন্তু? অন্তু কপট রসিকতা করার নাটক করল, জয় আমির কি বলে জানেন? আমার খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে, তাই না? মার্জিয়া গম্ভীর হয়ে বলল, ওই জানোয়ারের কথা বলবে না আমার সামনে। হতে পারে তোমার স্বামী, কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো, গুয়ের এপিঠোপিঠ সমান। তা খোঁচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে, ছিটে তোমার গায়ে লাগবে, তাতে তোর শরীর নোংরা হবে, এতে গুয়ের কি কোনো ক্ষতি আছে? তুমি কি করতে চাও বলো তো? তোমার কিছুই বুঝি না আমি। কিছুই করতে চাই না। কিছু না করতে চাওয়াটাই এখন সবচেয়ে বড় করতে চাওয়ার বিষয় আমার। মার্জিয়া ক্যাটক্যাট করে উঠল, আবার শুরু করলা? বলছি না, তোমার এসব হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার? সহজভাবে কথা বলবা আমার সাথে। কঠিনের কি আছে? আপনাদের সমস্যা আমার বোরকা পরা নিয়ে। আম্মু এজন্য কথা বলে না আমার সাথে। একটা শ্বাস ফেলে বলল, আপনি ছিলেন না সেদিন। আমার গায়ে থুতু পড়েছিল মানুষের ছুঁড়ে দেয়া। কেন জানেন? পুরুষ ঘরে ঢুকিয়ে কাপড় খোলার অপরাধে। শুনতে খারাপ লাগছে? আরও খারাপ কথা শুনুন। টেনে হিচড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা। মাথায় জড়ানো গামছাটা ক্যারে নিয়ে চুলগুলোকে আলগা করে ফেলা হয়েছিল। এই সুন্দর যাত্রাপালার দর্শক ছিল সেদিন হিউজ পরিমাণ। কিছু বলবেন? মার্জিয়ার হাঁটার গতি কমে যায়। অন্তু নিঃসংকোচে, নির্লিপ্ততা কণ্ঠে বলল, ওড়না ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখল, চোখে তৃষ্ণা মেটাল, নোংরামি করে ধরা পড়ার দায় বিয়ে দিয়ে দিল নাঙের সাথে। এরপর সেই শরীরে বোরকা জড়ালে মুখ ঢাকাটা পাগলামি হবে না? তার চেয়ে মজার কথা বলি শুনুন, আমি সেই ক্ষমতাধর রাজনৈতিক নেতাকর্মীর বউ, যে আমার এত বড় উপকার করল। গরমের দিন বোরকা পরা কি সহজ কথা? সে টেনে টুনে সব পর্দা ঝাড়ার ব্যবস্থা করে দিয়েছে আমার। ভালো লাগছে শুনতে আপনার? আমার বলতে ভালো লাগছে, রাস্তাটা খুব দ্রুত চলে যাচ্ছে। কথা বলতে বলতে হাঁটতেও ভালো লাগছে। ঠিক বলেছি না, ভাবি? হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল অন্তু। মার্জিয়া চুপ। অন্তুকে পাগল মনে হচ্ছিল একটু আধটু। বাড়ির গলি সামনেই, আর কয়েকটা এগোতে হবে। রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামল সামনে। মাঝে মধ্যেই দু একটা হোন্ডা চলে যাচ্ছে পাশ দিয়ে। ওরা দুজন চুপচাপ হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যায়। কেউ ডাকল, শোনো। অন্তুর বুকটা ধুক করে ওঠে। প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপ ফেলল। হুডির টুপি মাথায় পলাশের। মার্জিয়া জানতে চায়, কে এটা অন্তু? চেনো তুমি? এটা জয়ের বড় ভাই নাকি? অন্তু চুপ। পলাশ আজগর এগিয়ে আসে, ঠোঁটে লেগে আছে স্থায়ী সেই হাসি। অন্তু মার্জিয়ার হাতটা চেপে ধরে জিজ্ঞেস করে, ভালো আছেন? নিরেট স্বর অন্তু। পলাশ অবাক হয় মেয়েটার এমন অভিব্যক্তিতে। তোমাদের ওখানেই যাচ্ছিলাম। সেই কবে থানা থেকে আসলাম, এরপর আর খোঁজ নাই। অন্য সব লোকের এতদিনে বউ বাচ্চা সহ সব যায়।
তোমাদের সাথে কিছুই করলাম না তেমন। আগের সব রিঙ্কারিদির সাথে নাইনসাফি হয়ে যাবে। আমি আবার দেখা যাবে, ওরা অভিযোগ তুলবে, আমাদের সাথে যা হয়েছে তোমাদের সাথে নয় কেন? ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছেন। আসলেই আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেননি। আমরাও ঋণী, ওরাও ঋণী। ওরা যদি এত কিছু হারায়, এত অত্যাচারিত হয়, আমরা কেন না? পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো, গাড়িতে ওঠো, একসাথে যাই। অন্তু মার্জিয়াকে বলল, ভাবি আপনি চলে যান এটুকু, আমি আসছি খানিক বাদে। পলাশকে বলল, বাড়িতে গিয়েও আমার সঙ্গেই কথা বলবেন। চলুন আশপাশেই কোথাও বসে কথা বলি। ভাবি, আপনি চলে যান, আমি আসছি। মার্জিয়া গুটিয়ে গেছে একদম। এটাই পলাশ আজগর। মুখরা, বদমেজাজি মেয়েটা একদম মিয়ে গেছিল। ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল। অন্তু চোখে আশ্বাস দিয়ে বলল, যান, কিচ্ছু হবে না আমার, এটুকু ভরসা রেখেছি নিজের ওপর। আম্মাকে বলবেন, ওষুধ কিনতে গেছি। আপনার অসুস্থ লাগছিল, আগে ফিরেছেন। আমি চলে আসব, ইনশাআল্লাহ। মার্জিয়া যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। পলাশ অন্তুকে বলল, গাড়িতে ওঠো, পায়ে হেঁটে যাই, চলুন, একটু হাঁটাও হবে। সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না। পলাশ ভ্রু কুঁচকে রইল একভাবে। ঠোঁট দুটো একপাশে বেঁকে হাসছিল। অদ্ভুত মেয়েটা। পলাশ যে কফি শপে নিয়ে গেল, কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস। ভেতরের আলোকসজ্জা ডার্ক। পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয়। অন্তু জিজ্ঞেস করল, আপনার রেস্তোরাঁর বিজনেসও আছে দেখছি। পলাশের মুখে হাসি চিরস্থায়ী পদার্থ। অন্তুর কথায় তা একটু বিস্তর হল। পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসার পর অন্তু চারপাশে তাকাচ্ছিল। লোকজন নেই। ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আধারের সংমিশ্রণে। টেবিলের ওপর 3টে গ্লাস, একটাতে টিস্যু রাখা, একটা পানির বোতল, আর একটা কাচের ফুলদানি। ভয় পাচ্ছ? অন্তু উপরনিচ ঘাড় নাড়ল, পাচ্ছি। পলাশ হো হো করে হাসল, প্রয়োজন নেই, বসে পড়ো। পাবলিক প্লেসে দুষ্টুমি করার ক্লাস পেরিয়ে এসেছি বহুদিন আগে। ছোট বয়সে ওসব করতাম। যাকে তোমরা ভদ্রলোকেরা বলো, ওই বখাটেপনা। কিন্তু কথা হল, যা চোখে দেখা যায়, তার গভীরত্ব সাধারণত কম হয়। আমরা যা করি, তা ভালো মানুষ ধারণাও রাখে না। সেসব হয় আড়ালে। পাবলিকের সামনে খেলি দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ, আমি হাইস্কুলের মাস্টার। অন্তু পলাশকে যতক্ষণ দেখেছে, ততক্ষণ পলাশের ঠোঁটে হাসি আর জলজলে চোখ দুটোয় ভয়ানক এক ইশারা খেলতে দেখেছে। পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে। অন্তু পলাশের জলজলে চোখের দিকে স্থির দৃষ্টি রেখে বলল, আপনার টাকা দুদিনের মধ্যে দিয়ে দেব। আপনি ছাড়াও আরও কিছু পাওনাদার আছে। জমি বিক্রি করতে হবে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেগুলো মীমাংসা হচ্ছে না বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আব্বুর ইন্তেকাল হল। আমি আপনার কাছে 2 দিন সময় চাইছি। এবার আমি সময় নিচ্ছি। তোমার বাবা মারা গেছে? ইন্না লিল্লাহ। মনে হলো পলাশ দুঃখিত হওয়ার নাটক করল। অন্তু তির্যক নজর ঘুরিয়ে যখন আশপাশে দেখছিল, পলাশ অন্তুর শরীরকে বেশ কিছুক্ষণ চোখে গিলে হাসি প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীর থেকে আসছে বোধ হয়। অন্তু তাকালো, আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। হা হা করে হেসে ওঠে পলাশ, গরু মরলে শকুন খোঁজ পায় কিভাবে?
গরু মরার আগে সুগন্ধি মেখে মরে? মেয়েদের শরীরের নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথে হয় না। অন্তুর শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। সোজা হয়ে বসল অন্তু। পলাশ গা ছেড়ে আরাম করে বসে ঘাড় বেঁকিয়ে বলল, ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরো ভালো পাওয়া যাবে। তাছাড়া খালি খালি চেয়ার ফাঁকা রয়েছে তোমার পাশে। অন্তুর দৃষ্টি টেবিলের দিকে ছিল। মুচকি হেসে ফেলল, শুধু ভাবছেন? এতটাও আশা করিনি আপনার কাছে। আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল। আপনার সাথে ব্যাপারটা মানায়। পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে। চোখের পলকে অন্তু টেবিলের উপরে থাকা কাচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করে, ফুলদানিটা ভেঙে 3 টুকরো হয়ে যায়। হাতে থাকা টুকরোটা ঠিকায় ঝুঁকে আসা পলাশের গলায় উঁচু হয়ে থাকা স্বর্ণালীর ওপরে। পলাশ অপ্রস্তুতিতে সোজা হয়ে দাঁড়াতেই অন্তু দাঁড়িয়ে পড়ে। ভাঙা কাচের চাপে পলাশের গলার চামড়ায় ছেদ পড়ে কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসে। অন্তুর নাকের পাটা শক্ত, মাড়ির দাঁতে দাঁত আটকানো, ঠোঁটে অস্পষ্ট ছিদ্রক হাসি, চোখে আগুন জ্বলছে দাউ দাউ করে। ওভাবেই খুব শান্তস্বরে বলল অন্তু, আপনাকে এত কাছে এভাবে পাওয়ার পর আমার কলিজার মতো আমার হাত দুটোও যদি কিঞ্চিত সময়ের জন্য বিদ্রোহ করে ওঠে, এই মুহূর্তে কণ্ঠনালী চিরে রুহুটা বের করে নেব। আপনাকে মারার পর আমার সাথে বহুত খারাপ কিছু হতে পারে। এক্সাক্টলি, আপনাকে মারার পর। অর্থাৎ যাই হবে আমার সাথে, তার আগে আপনি মরবেন। জয় আমির আর আপনার মধ্যে ফারাক একটাই, জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত, মৃত্যুকে বোধহয় খুব একটা ভয় পায় না। আপনি মৃত্যুকে খুব ভয় পান। আমার পর্যবেক্ষণ তাই বলে। সুতরাং আমাকে স্পর্শ করার চেষ্টা করে আমাকে খুনের মতো পাপে শামিল করবেন না। অন্তু কাচের টুকরো ফেলে দিল ছুঁড়ে। ফ্লোরে পড়ে তা বিকট আওয়াজ তোলে। নীরবতায় ছেদ পড়ে। অন্তু বসে পড়ে চেয়ারে। পলাশ ধীরে ধীরে দুকদম পেছায়। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেয়ার সময় মুখ বিকৃত করে। ওর জড়িয়ে থাকা কপালে নিচে অবাক চোখ দুটো হেসে ওঠে এবার। ঠোঁট দুটো দুদিকে বেঁকে গিয়ে হাসির ঝঙ্কার ওঠে। রেস্তোরাঁ কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অট্টহাসির শব্দ। বাচ্চাদের মতো হাতে তালি দেয় পলাশ। সাথে হাসির আওয়াজ। হুড়মুড়িয়ে এগিয়ে আসে, মাইন্ড ব্লোয়িং। আবারও হাসে হা হা করে। চেয়ারে বসে পড়ে ধপ করে। দৃষ্টি স্থির অন্তুর ওপর। অন্তু নির্লিপ্ততা চোখে দেখে পলাশকে। পলাশ নাকের নিচে আঙুল ঘষে হাসির দমক থামায়। আমি ভাবছিলাম, আমি সত্যিই খুব হয়রান ছিলাম, জয় কাত হল কিসে? তুমি জানো, মানুষ যেমন ঠোঁটের সিগারেট ক্যারে নেয়, ও সেভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে। আরও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে। অথচ ও আমায় চেনে। কিন্তু তুমি সেদিন যেভাবে কাঁদছিলে, আর 5টা মেয়ের মতো লেগেছিল। এরপর একটা চমক, থুহ, সোজা জয়ের মুখে। আমি খুব ভেবেছি, আমার বউকেও বলেছি তোমার কথা। পলাশ চট করে থামল। কিছুক্ষণ চেয়ে রইল ধুম ধরে চুপচাপ। কিছু মনে পড়েছে যেন, এভাবে তুড়ি বাজালো, ওয়েট, আসছি, 1 মিনিট। উঠে গিয়ে ফিরে এলো, তখন ওর হাতে হাইকমিশন ব্র্যান্ডের ব্যালেন্ডেড স্কটস হুইস্কি মদের বোতল। গলগল করে গ্লাসে ঢেলে তাতে চুমুক দেবার আগে বলল, নেবে 1 সিপ? অন্তু মাথা নাড়ল, উহু। চোখ বুজে পুরো 1 শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল, এবার কথায় এনার্জ আসবে। তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল। শিট। হতাশ আমি নিজের ভাবনায়।
উঠে যেতে যেতে বলল, জয় যেমনই হোক, ওর রুচি ভালো এটা আমি জানতাম। আজ প্রমাণ হলো আর একবার। একটা ট্রে এনে বসল আবার। তা থেকে এক টুকরো আদা, কয়েকটা পুদিনা পাতা, সোডার কৌটা থেকে খানিকটা সোডা, 2 টুকরো লেবু, 2 চামচ চিনি দিয়ে তাতে হুইস্কি ঢালতে ঢালতে বলল, বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার ওপর। তোমাকে এক রাত পর ছেড়ে দেয়া যায় না, রেখে দেবার মতো তুমি। কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি। অন্তু তাকিয়ে দেখছিল মদের প্যাক বানানো। পলাশ হো হো হেসে উঠল, তোমাদের কাছে ভালোবাসার সংজ্ঞা অন্যরকম, আমাদের কাছে তার চেয়ে ভিন্ন। আমার মতো লোকদের কাবু হওয়ার জায়গা তোমরা। আমার সমস্যা কি জানো? আমাকে ভয় পাওয়া লোকের তো অভাব নেই, সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসেবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারো সামনে খুব কাবু হয়ে যাই। একে বলে ব্যতিক্রমে আকর্ষণবোধ। আর দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে, এরা ভালো মানুষের ওপর খুব সহজে পিছলা খায়। একে বলে বিপরীতে আকর্ষণ বোধ করা। পজিটিভ নেগেটিভ তারের মতো ব্যাপার আর কি। গা দুলিয়ে হাসল পলাশ। সাধারণ দেখতে লোকটা, কোনো জাঁকজমকতা নেই। অভিজাত তো আছে, তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভেতরে। হুডির টুপি নামানো, নকশালদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো, জলজলে চোখের মাঝ দিয়ে খিলানের মতো নাক, হাসলে গা ছমছম করে ওঠে, অথচ সারাক্ষণ হাসে ঠোঁট দুটো। 2 চুমুক গিলে জিজ্ঞেস করল, আর কি কি পর্যবেক্ষণ করেছ আমার? বলো শুনি। তোমার কথা শুনতে খারাপ লাগছে না। শাহ, গলার কাছে জ্বলছে, এই একটা কাজ করলে। উঠে দাঁড়ালো পলাশ। ওর পেছনে দরজা। উল্টে হেঁটে ধীরে ধীরে পিছিয়ে গেল কয়েক কদম। অন্তু বলল, এখনো তেমন কিছুই জানা হয়নি। সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না। যা পর্যবেক্ষণ একদিনেই করেছি। পলাশ ঠোঁট কামড়ে হেসে মাথা নিচু করল। অন্তুর কাছে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা, তোমার মানুষ খুনের বিদ্রোহ আর আমার পেশা। চলো একটা সিনেমাটিক খেলা খেলা যাক। ম্যানেজার এসে পলাশের একটা ইনটেক্ট মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। পলাশ হিপফ্লাক্স মদ ঢেলে নিতে নিতে বলে, তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে। আমার আদেশেই থাকবে। ছেড়ে তো দিতে পারি না তোমাকে। বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি, যা বুঝলাম। তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে, ততদিন খেলা তোমার। কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি। আমি কোনো খেলা খেলছি না যদিও। আপনি আমার ভাইয়ের পাওনাদার। ভাই অপারগ টাকা পরিশোধ করতে, তাই তা আমার জিম্মায়। তবুও যদি ধরুন, আমি জিতে যাই। পলাশ হুডির টুপি মাথায় তুলল, কি চাও? তখন চেয়ে নেব। পলাশ মাথা দুলিয়ে হাসে, সাবধানে থেকো। আসছি, খোদা হাফেজ। কপালে তর্জনী ও মধ্যমা আঙুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিমা ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল, রুবেল, ম্যাডামকে কফি না খাইয়ে যেতে দিও না। এম ড্যাশ। সোমবার বিকেল 4টা। ছাদের ওপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘুড়ি এসেছিল। তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল। ঘুড়িটা ছাদে পড়তেই ধরেছে। তা তো পুচকেটাকে ফেরত দেয়নি, লাটাইটা অবধি জোর করে ক্যারে নিয়ে সে এখন নিজে ঘুড়ি ওড়াচ্ছে। সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে 2 ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে। খালি গায়ে গলায় লাল টকটকে চওড়া গামছা ঝুলছে। কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল। এটা এক অসঙ্গতি, আর সেজন্যই জয়ের সাজে জায়গা পেয়েছে বোধহয়।
তার ওপর আবার চামড়ার স্যান্ডেলটার বেল্ট খোলা। দুর্দান্ত উড়ছে ঘুড়িটা। পুচকে দাঁড়িয়ে কাঁদছে। জয়ের ভয় জোরে কাঁদার উপায় নেই। জয় বলে দিয়েছে, কান্নার সাউন্ড কানে আসলে এই মুহূর্তে ধরে শূন্যতে খতনা করে দেব। পুচকে এমন ভয়ানক রিস্ক নেয়নি। সে নিঃশব্দে ফোপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কিভাবে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে। জয় জিজ্ঞেস করল, তোর ঘুড়ির দাম কত রে? কাগজ কিনে বানাইছি, তুমি আমার ঘুড়ি দাও। তোতলু শালা, সেই কাগজ তো আর তোর রূপ দেখে দেয় নাই দোকানদার। যে ফটকা মারা সুরত তোর, কাগজের দামই কহে 6 টাকা। তোর বোন আছে? বিয়ে হয়ে গেছে। শিট, আমি মানুষ খারাপ হলেও লোক ভালো। ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দেব। সেই বালিতে গুড়। মাইনষের এটোতে মিছেমিছিও মুখ রোচে না আমার। বিয়ে দিবি ভালো কথা, আর কদিন পরে দিলেই আজ ঘুড়িটা ফেরত পেয়ে যাইতি। একটু থেমে চট করে আকাশের দিক থেকে চোখ নামালো, ওয়েট, ওই তোরে আমি জিগাইছি, তোর বোন আছে কিনা? তুই বিয়ে হয়ে গেছে কইলি ক্যা? বিয়ের প্রস্তাব দিছি আমি, তুলে মারব এক আছাড়। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল পুচকে। জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো, চুপ কর। এত বিশ্রীভাবে কেউ কাঁদে? হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদিস ক্যা, বোয়াল? যার কণ্ঠ ভালো না, তার উচিত জীবনে না কাঁদা। নিচে থেকে কবিরের চেঁচানো শোনা যায়, ভাই, নামেন। আইসি। তো কি, নাচবো একচোট? আইছিস, দাঁড়া। পায়ে মরিচা ধরছে। ঘুড়ির সুতো লাটাইয়ে পেঁচিয়ে তা ছুড়ে দিয়ে বলল, ধর তোর ঘুড়ি। আজ প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, তোর ওই বিশ্রী কান্নার অভিশাপ সাথে করে গেলে, দেখা গেল গাড়ি উল্টে মরে রইলাম। শ্বশুরবাড়ি তো যাওয়া হবেই না। জীবনে বাসর না করেই ম্যারিড ব্যাচেলর অবস্থায় মরা লাগবে। বাসর না করে মরা ঠিক না। কতকাল স্ট্রিট ফুড খাবো? এবার লিগ্যালি ঘরের খাবার খেয়ে মরব। চলবে।